সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্টের পাল্টা হুঁশিয়ারি, হুমকির মুখে আলোচনায় বসবে না, যা করতে পারো করো। গাজার ক্রসিং খোলার সময়সীমা পার, ইসরায়েলি জাহাজে আবারও হামলা শুরু করেছে ইয়েমেন। শাপলা চত্বরে গণহত্যা, শেখ হাসিনা ও ইমরান এইচ সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। এবং মুসলিম বিধায়কদের চ্যাং দোলা করার হুমকি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। 72 ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহারের আহ্বান তৃণমূল বিধায়ক হুমায়ুনের। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান তার দেশের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম বিদ্বেষী আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান ইউক্রেন নয় এবং এই দেশ হুমকি বা জবরদস্তির মুখে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না। রাজধানী তেহরানে ইরান উদ্যোক্তা ফোরাম আয়োজিত এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিশ্বের সঙ্গে আমাদেরকে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। আমরা কাউকে ভীত করা কিংবা কারোর সঙ্গে ঝগড়া করতে চাই না, কিন্তু এর অর্থ এই নয় যে আমরা কারো অপমানজনক আচরণের সামনে নতি স্বীকার করব। ইরানের প্রেসিডেন্ট সাফ জানিয়ে দেন, আমরা সম্মান বজায় রাখতে গিয়ে মরতেও রাজি, কিন্তু কখনো অবমাননা মেনে নেব না। তিনি ইরানের উদ্দেশ্যে লেখা ট্রাম্পের চিঠির প্রতি ইঙ্গিত করে, একজন এসে আমাকে বলবে তুই এটা কর, এভাবে কর, যদি না করিস তাহলে তোর 12টা বাজিয়ে দেব। এরপর তিনি বলেন, আমি আসব না, তোর যা খুশি পারলে কর। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতাকে আলোচনার জন্য একটি চিঠি পাঠিয়েছেন বলে দাবি করেছেন। প্রেস টিভি জানিয়েছে, ওই চিঠিতে ট্রাম্প তেহরানকে তার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করার আহ্বান জানানোর পাশাপাশি আরও কিছু আবদার তুলে ধরেছেন। এর বিনিময়ে তিনি ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তার আবদার মেনে না নিলে সামরিক হামলারও হুমকি দিয়েছেন। এদিকে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, তার দেশ নিজের স্বাধীন পরমাণু নীতিতে অটল রয়েছে। ইরান তার পরমাণু কর্মসূচি পরিচালনার ব্যাপারে কারোর সঙ্গে যেমন পরামর্শ করবে না, তেমনি কারোর নির্দেশও শুনবে না। তিনি গতকাল রাজধানী তেহরানে ইরানোলজি ফাউন্ডেশনের নতুন প্রধানের পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। আরেফ বলেন, ইরানি সংস্কৃতির সারমর্ম হল জ্ঞান অর্জন, এমনকি তা যদি বিশ্বের সবচেয়ে দূরবর্তী অঞ্চল থেকেও অর্জন করতে হয়। তিনি আরো বলেন, আমাদের অবশ্যই উন্নত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে হবে এবং ইরানি সভ্যতার সঙ্গে এই প্রযুক্তিগুলোকে অন্যদের কাছে পৌঁছে দিতে হবে। পাশ্চাত্যের ইরান আতঙ্ক ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টার সমালোচনা করে আরেফ বলেন, ইরানি সভ্যতা ও সংস্কৃতি যুগ যুগ ধরে বিশ্বব্যাপী মানবতার জয়গান গেয়েছে। তিনি বলেন, পশ্চিমা সভ্যতা গাজা যুদ্ধের মতো বিপর্যয় তৈরি করে, কিন্তু ইরানি সভ্যতা বিপর্যস্ত মানবতাকে মুক্তি দেয়। ফিলিস্তিনের গাজা উপত্যকার ক্রসিং পুনরায় চালু করা এবং যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণ সরবরাহের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলকে বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পর ইয়েমেন তার উপকূলীয় অঞ্চলে ইসরায়েলি জাহাজগুলোকে লক্ষ্য করে আবারও সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আজ ঘোষণা দিয়েছে যে দেশটির আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতির জারি করা একটি ডিক্রি অনুসারে হামলা শুরু হবে। তেল আবিব ক্রসিংগুলো বন্ধ করে দেওয়ার পর তা আবারও চালু করার জন্য দখলদার ইসরায়েলকে 4 দিন সময় দিয়েছিলেন হুথি নেতা। সেই সময়সীমা এর মধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু ইসরায়েল ত্রাণ সরবরাহের অনুমতি দেয়নি। গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে ইহুদি বন্দীদের মুক্তি দিতে বাধ্য করার জন্য ইসরায়েল এই পদক্ষেপ নিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, মধ্যস্থতাকারীরা ক্রসিংগুলো খুলে দেওয়ার লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় ইয়েমেন ফিলিস্তিনি জনগণের সমর্থনে তার অবস্থান আরও বাড়িয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে।
2013 সালের 5 মে বাংলাদেশের রাজধানী শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় স্বৈরশাসক শেখ হাসিনা ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় 9 জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে 4 জন বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছেন। তাদের হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বাকি 5 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী 12 মে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। যে 5 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও সাবেক আইজিপি বেনজির আহমেদ। ভারতের গণমাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে প্রকাশ করা সংবাদ মিথ্যা ও পরিকল্পিত বলে দাবি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বিবৃতিতে বলা হয়, ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে সম্প্রতি সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা এবং চেইন অব কমান্ড ভাঙার মতো ভিত্তিহীন ও মন গড়া প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনগুলো সম্পূর্ণ মিথ্যা এবং সুস্পষ্টভাবে একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ, যা বাংলাদেশের স্থিতিশীলতা ও সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হচ্ছে। আইএসপিআর দাবি করেছে, ভারতের দ্য ইকোনমিক টাইমস একাধিকবার এ ধরনের ভুয়া খবর প্রকাশ করেছে। বারবার এ ধরনের অসত্য তথ্য প্রচার তাদের উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। এছাড়া বেশ কয়েকটি অনলাইন পোর্টাল ও বিতর্কিত টেলিভিশন চ্যানেলও এই মিথ্যাচার প্রচারে যুক্ত হয়েছে, যা সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস ছাড়া কিছুই নয় বলে মনে করে বাংলাদেশের সেনাবাহিনী। ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বিজেপি ক্ষমতায় এলে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভা থেকে বের করে দেওয়ার যে হুমকি দিয়েছিলেন, তার জন্য ক্ষমা চাওয়ার সময় বেঁধে দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। অন্যথায় বিধানসভায় বিরোধী দলীয় নেতার কক্ষের বাইরে শুভেন্দুকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক। তৃণমূল বিধায়ক হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, শুভেন্দু অধিকারী 72 ঘণ্টার মধ্যে যদি নিজের মন্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম বিধায়কদের কাছে ক্ষমা না চান, তাহলে বিধানসভায় তার নিজের ঘরের বাইরে তাকে বুঝে নেওয়া হবে। আমার নেতৃত্বে 42 জন মুসলিম বিধায়ক বুঝে নেবে। হুমায়ুন কবিরের এই হুঁশিয়ারির জবাবে শুভেন্দু বলেছেন, বিধানসভায় ঢোকার কয়েক কিলোমিটার আগে আমি কেন্দ্রীয় বাহিনী ছেড়ে দিয়ে আসি। যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে তিনি প্রস্তুত বলে জানান শুভেন্দু। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে আটক জাফর ট্রেন থেকে 190 জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর হাতে সশস্ত্র গোষ্ঠীর অন্তত 30 সদস্য নিহত হয়েছে। পাকিস্তানের ইংরেজি পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, গতকাল বেলুচিস্তানের বোলান এলাকার কাছে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে হামলা চালায় সশস্ত্র একটি গোষ্ঠী। তারা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে যাত্রীদের জিম্মি করে। এর আগে নিরাপত্তা বাহিনীর সূত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির কয়েকটি গণমাধ্যম জানিয়েছিল যে বোলান পাশের ধাঁদার এলাকায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা জাফর এক্সপ্রেসে হামলা চালিয়ে নারী ও শিশুসহ যাত্রীদের জিম্মি করে রেখেছে। সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সঙ্গে বিদেশি সহায়তাকারীদের যোগাযোগ ছিল। তারা বিদেশি সহায়তাকারীদের সাথে স্যাটেলাইট ফোনের মাধ্যমে যোগাযোগ করে।
ব্রিটিশ সরকার দক্ষিণ চীন সাগর অঞ্চলে চীনের কর্মকাণ্ডকে বিপজ্জনক ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী বলে যে আখ্যা দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। গত সোমবার ফিলিপাইন কোস্টগার্ডের একটি জাহাজে চড়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি চীন সম্পর্কে ওই উস্কানিমূলক বক্তব্য দেন। এর প্রতিক্রিয়ায় গতকাল বেইজিং লন্ডনকে সতর্ক করে দিয়ে বলেছে ব্রিটিশ সরকারকে উত্তেজনার আগুনে ঘি ঢালার কাজ থেকে বিরত থাকতে হবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সম্পর্কে মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, ব্রিটেনকে দক্ষিণ চীন সাগরের উপর বেইজিং এর সার্বভৌমত্ব ও অধিকার মেনে নিতে হবে। সেই সঙ্গে আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভেদ উস্কে দেওয়ার কাজ থেকেও লন্ডনকে বিরত থাকতে হবে। চীনের মূল ভূখণ্ড লাগোয়া কৌশলগত গুরুত্বপূর্ণ পানিসীমা দক্ষিণ চীন সাগরের উপর মালিকানার দাবি করে বেইজিং। তবে ফিলিপাইন সহ আরও কিছু দেশ চীনা দাবি প্রত্যাখ্যান করে ওই সাগরে তাদেরও অংশীদারিত্ব থাকার কথা বলতে চায়। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো চীন বিরোধী এসব দেশের পালে হাওয়া দেয়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বাধীন ইউক্রেন সরকার আমেরিকার প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে রাজি হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় স্বাগতিক দেশের মধ্যস্থতায় আমেরিকা ইউক্রেন সংলাপ শেষে এক যৌথ বিবৃতিতে কিয়েভের এই সম্মতির কথা জানানো হয়েছে। ওই বৈঠকের পর মার্কিন সরকার ইউক্রেনকে আবারও সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দিতে রাজি হয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে তাৎক্ষণিকভাবে ৩০ দিনের একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যকর এবং স্থায়ীভাবে যুদ্ধ অবসানের জন্য আলোচনা শুরু করতে রাজি হয়েছে ইউক্রেন। বৈঠকে নেতৃত্বের ভূমিকা রাখেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, বল এখন রাশিয়ার কোর্টে। এখন মস্কোর কাছে যুদ্ধবিরতির এই প্রস্তাব নিয়ে যাওয়া হবে বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রুশ সরকার যুদ্ধবিরতিতে সম্মত হবে বলে রুবিও আশা করেন। তবে তারা যদি এতে রাজি না হয় তবে দুর্ভাগ্যবশত সেখানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কি প্রতিবন্ধকতা আছে তা ওয়াশিংটন বুঝতে পারবে বলে তিনি উল্লেখ করেন। গত ২৪ ঘণ্টা ধরে গাজায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনাবাহিনী দফায় দফায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং কমপক্ষে ৮ ফিলিস্তিনিকে শহীদ করেছে। আল জাজিরা জানিয়েছে, গাজা শহরের দক্ষিণ পূর্বে নেতজারিম করিডোরের কাছে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় কমপক্ষে ৬ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া রাফা শহরের পূর্বে আশ-শাওকা শহরে ইসরায়েলি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নারী শহীদ হন। মধ্য গাজার দেইর আল বালা শহরে ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনি মেয়েকে গুলি করে হত্যা করেছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরান পশ্চিমা যুব সমাজকে মাদকাসক্তি থেকে রক্ষার জন্য মূল্য দিচ্ছে, অথচ পাশ্চাত্য ইরানের উপর আরোপ করছে নিষেধাজ্ঞা ও অবরোধ। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়। ইরান পশ্চিমা যুব সমাজকে মাদকাসক্তি থেকে রক্ষার জন্য চড়া মূল্য দিচ্ছে, অথচ পাশ্চাত্য ইরানের উপর আরোপ করছে নিষেধাজ্ঞা ও অবরোধ। আফগানিস্তান থেকে ইউরোপে মাদক পাচারের কাজে এখনো অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে। ফলে ইসলামী এই দেশটি বিশ্বব্যাপী মাদক নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবেলায় এখনো প্রধান ভূমিকা পালন করছে। ইসলামী ইরান মানবিক নীতিমালার আলোকে গত কয়েক দশক ধরে মাদক দ্রব্য পাচারের বিরুদ্ধে সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইরান এক্ষেত্রে বিপুল সম্পদ বিনিয়োগ করে মাদক দ্রব্য পাচারের বিরুদ্ধে বাধার এক বিশাল প্রাচীর গড়ে তুলতে সক্ষম হয়েছে এবং পশ্চিম এশিয়া অঞ্চলে মাদক দ্রব্য আটক ও ধ্বংসে ব্যাপক সাফল্য অর্জন করেছে। মাদকদ্রব্য বিরোধী সংগ্রামে নিয়োজিত ইরানের কেন্দ্রীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ২০ বছর ধরে আফগানিস্তানকে দখল করে রাখায় সেখানে মাদকদ্রব্য উৎপাদন ব্যাপক মাত্রায় বৃদ্ধি পায়।
মার্কিন সেনারা যখন 2000 সালে আফগানিস্তানে দখলদারিত্ব শুরু করে তখন সেখানে মাদকদ্রব্য উৎপাদন হতো প্রায় 200 টন, কিন্তু 2021 সালে সেখানে মাদকদ্রব্য উৎপাদন বেড়ে 9500 টনে উন্নীত হয়। অর্থাৎ মার্কিন দখলদারিত্ব ও উপস্থিতির কারণে আফগানিস্তানে মাদকদ্রব্য উৎপাদন বেড়েছে 50 গুণ। এই অবস্থায় ইসলামী ইরানের বিরামহীন ও অক্লান্ত প্রচেষ্টায় মাদক বিরোধী সংগ্রাম অব্যাহত না রাখা হলে বিশ্বে মাদকাসক্তির অবস্থা আরো অনেক শোচনীয় হয়ে পড়ত। মাদক পাচারকারীরা সবচেয়ে কাছের পথ হিসেবে ইরানের ভেতর দিয়ে মূলত ইউরোপের নানা অঞ্চলে মাদক দ্রব্য পাঠানোর চেষ্টা করে, আর এই কাজে বাধা দিতে গিয়ে শহীদ হয়েছেন 4000 ইরানি নিরাপত্তা কর্মী এবং পঙ্গু হয়েছেন 12,000-এরও বেশি। মাদক চোরাচালান রোখার জন্য সীমান্তগুলো বন্ধ রাখতে ইরানকে প্রতি বছর ব্যয় করতে হয় $100 কোটি। ইরান মাদক বিরোধী সংগ্রামের মাধ্যমে গত 3 দশকে 12,000 টনেরও বেশি নানা ধরনের মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে। অথচ পশ্চিমা সরকারগুলো ইসলামী ইরানের উপর চাপিয়ে দিয়েছে শত সহস্র নিষেধাজ্ঞা ও অবরোধ অত্যন্ত অন্যায়ভাবে। কিন্তু তা সত্ত্বেও ইরান মাদকের মাফিয়া চক্রগুলোর মোকাবেলায় গড়ে তুলেছে বাধার এক বিশাল প্রাচীর। এক্ষেত্রে ইরানের অবদান এত ব্যাপক ও গভীর যে জাতিসংঘ ইরানকে মাদক বিরোধী সংগ্রামের পতাকাধারী বলে উল্লেখ করেছে। ইরানের মাদক বিরোধী সংগ্রামের কেন্দ্রীয় কমান্ডের মহাসচিব ও ইরানের প্রেসিডেন্টের প্রতিনিধি হোসেন জুলফিকারি মাদক বিরোধী জাতিসংঘ কমিশনের ইউরোপীয় দপ্তর তথা ভিয়েনাস্থ কার্যালয়ে এ বিষয়ে অনুষ্ঠিত 68তম বার্ষিক বৈঠকে বক্তব্য রেখেছেন। গত সোমবারে অনুষ্ঠিত ওই বৈঠকে মাদক দ্রব্যের বিরুদ্ধে সংগ্রামকে আরো কার্যকর করার উপায় তুলে ধরতে গিয়ে তিনি বলেছেন, এ ব্যাপারে দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে হবে ও বিনিময় করতে হবে অভিজ্ঞতা। এছাড়াও প্রযুক্তিগত সহায়তা, নানা সাজ সরঞ্জাম সরবরাহ করা এবং সংশ্লিষ্ট নানা প্রযুক্তি হস্তান্তর জরুরি, যাতে মাদক দ্রব্যের চাষ, উৎপাদন, পরিবহন ও ব্যবহার ঠেকানো যায়। জুলফিকারি তার দেশের উপর আরোপিত একতরফা নিষেধাজ্ঞাগুলোকে মাদক বিরোধী সংগ্রামের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বলে উল্লেখ করেছেন। মাদক বিরোধী জাতিসংঘ কমিশন ও মানবাধিকার কমিশন এক্ষেত্রে যেসব প্রস্তাব অনুমোদন করে রেখেছে সেগুলো বাস্তবায়নের জন্য ইরানের উপর পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি মাদক বিরোধী লড়াইয়ের সম্মুখ সারির দেশ হিসেবে ইরানকে কার্যকর প্রযুক্তিগত সহায়তা ও যন্ত্রপাতি সরবরাহ করতে পাশ্চাত্যের প্রতি আহ্বান জানান। ঠেকানো কাজে যে বাধাগ্রস্ত হচ্ছে তা নয়, একই সঙ্গে স্বাস্থ্য সুরক্ষার কর্মসূচির ব্যয়ও বাড়ছে।